দিই, কারণ ওখানে তো আমি ছিলাম না। তোমাকে তো বলেছিলাম যে যেতে, তুমি তো গেলে না। অন্যের ভিডিও দিয়ে দিয়েছে এমনটা ভাবতে পারে না, আমি তো করে এনে তোমাকে দিয়েছি। তাহলে তোমরা তো শুনলেই যে আজকে ব্লগটা অন্যরকম হতে চলেছে। এই বাবু, এদিকে শোন। তোকে যে তুই যে গত সপ্তাহে গেলি ঘুরতে, মানে ঘুরতে নয়, হ্যাঁ পূজাতে, তা সেই ভিডিও গুলো তো তুই বললি যে ইউটিউবে দিতে, মানে সবাইকে জানাতে, দেখাতে আর কি। তোমাকে তো বলেছিলাম যে যেতে, তুমি তো গেলে না, তো তোমার জন্যই তো ভিডিও গুলো করে আনলাম। হ্যাঁ, তো তুই ওই রকম ব্লগের মতো করেই করেছিস তো। হ্যাঁ, তা সেগুলো দে আজকে, তাহলে আমি আজকে দিয়ে দিই। ঠিক আছে, আমি তাহলে আজকে তোমাকে দিয়ে দেবো, তুমি এডিট করে ব্লগ বানিয়ে দিও। হ্যাঁ, কেন কি না, আবার যে তুই যে দিবি সেটা যদি আমি এমনি দিই, কারণ ওখানে তো আমি ছিলাম না, যদি আমি এমনি দিই তাহলে, মানে এমনি যদি তোরটাই দিই, এবার তুই তো আলাদা করে কোনো ব্লগ করিস না, এইবার হয়তো অনেক ইউটিউবের অনেক ইয়ে থেকে আবার অনেকে যারা দিবে তারা ভাববে কি রে, ওর অ্যাকাউন্টে, মানে ওর ইউটিউব চ্যানেলে অন্যের ভিডিও দিয়ে দিয়েছে, এমনটা ভাবতে পারে। না, আমি তো করে এনে তোমাকে দিয়েছি। হ্যাঁ, তাই হোক, তাহলে সেটা তুই এখন আমাকে ভিডিওগুলো পাঠিয়ে দে, আমি আজকেই দুপুরেই যেভাবে যে টাইমে 2:40 যেমন আমি ভিডিওটা দিই সেরকম দিয়ে দিব, তুই পাঠিয়ে দে, আমি অন্য কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আমি এডিট করে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, মানে ওই বিষয়গুলো একটু ভালো করে বলে দিস, মানে সতীপীঠের ব্যাপারটা ওইটা একটু ভালো করে দর্শক শ্রোতাদের বলে দিবি। ঠিক আছে, বুঝছিস? তাহলে দিয়ে দে, দেরি করিস না। তাহলে তোমরা তো শুনলেই যে আজকে ব্লগটা অন্যরকম হতে চলেছে। ব্লগ বলতে মানে রেগুলার যে এই ওঠা, হ্যাঁ যে মানে রেগুলার লাইফস্টাইল যেটা আর কি, আজকে একটু তার থেকে আলাদা। ওই বাবু ঘুরতে গেছিলো শুনলেই, ও বললোই তোমাদের, তো আজকে ওগুলো দেবে, আমি ওগুলোই পোস্ট করে, দেখবে খুবই ভালো লাগবে। একটু ডিভোশনাল যারা একটু পুজো আর্চা ভালোবাসো তাদের তো ভালোই লাগবে, এমনিও ওটা যেহেতু 51 পীঠের একটি পীঠ, তো ওই কেমন ও গেল, কিভাবে গেল, কিভাবে ওখানে পুজো হয় সমস্তটাই, এবং ওর ঘোরাফেরা, মেলা ঘোরা, মানে সবটাই, শুধু যে পুজোটাই তা না, বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে তোমরা সঙ্গে থেকো, দেখো। নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি। আজকে আমার গন্তব্যস্থল বর্ধমানের ক্ষীরগ্রাম। এটি একটি শক্তিপীঠ। আমরা সবাই জানি যে যখন শিবনিন্দা শুনে দেবী সতী আত্মদাহ করেছিলেন, সেই সময় শিবের তাণ্ডব থেকে এবং পৃথিবীর এই প্রলয় থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য শ্রীহরি বিষ্ণু তার চক্রের সাহায্যে দেবী সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন, এবং এই স্থানে দেবীর ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল, যার কারণে এটি একটি শক্তিপীঠ। আজকে ওখানকার মহাপূজা। এখন বাজে সকাল 6টা। আমি এখন দমদম স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরেছি। আমি এখন বেরিয়েছি সেই মহাপূজার দর্শন এবং মায়ের দর্শনের জন্য। তাহলে সঙ্গে থাকুন আজকের এই ব্লগটিতে। আপাতত ডানকুনি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এবং এখন অবধি বর্ধমান লোকাল আসেনি। দেখা যাক কখন আসে। আমি তো ভাবছিলাম বোধহয় ছেড়ে বেরিয়ে যাবে গাড়িটি, কিন্তু এখন অবধি ওর কোনো ঠিক ঠিকানা নেই যে ওটি কোথায় রয়েছে। দেখি এখন মোবাইল অ্যাপ্লিকেশনে ওটি কোথায় আছে। যেতে যেতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আর যেহেতু বর্ধমান হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার, আপনাদেরকেও দেখাবো ওখানকার সৌন্দর্য। ঠিক আছে, দেখা করছি আবার কিছুক্ষণ পরে। কিছুক্ষণ পরেই, ঠিক ধনেখালিটা পেরিয়ে যাওয়ার পরেই খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। চারিদিকে সবুজ মাঠ এবং সবেমাত্র ধান লাগিয়েছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি, কারণ এই অপূর্ব দৃশ্য তো আমরা সবসময় দেখতে পাই না অঞ্চলে থেকে, তাই তোমরা একটু দেখো। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে ক্ষীরগ্রাম। কীরকম লাইন লেগেছে দেখো। আজকে এই গোটা অঞ্চলের পুজো, এই পুজোর উপলক্ষে এই যে এরকম ভিড়। যেহেতু এটা শক্তিপীঠ আমি আগেই বলেছি, আমি তোমাদের সঙ্গে মাঝখানে কথা বলতে পারিনি, কারণ
ট্রেনে এতটাই ভিড় ছিল যে আমি মানে ভিডিও করার সুযোগটা পাইনি। দেখো কীরকম লাইন লেগেছে। এই দিকে সব টোটো যেগুলো খালি, এগুলো সব আবার যাচ্ছে লোকজনকে আনতে, আর ওই দিকটা দেখো পুরো টোটোগুলো ভর্তি। এটাকে বলে মলপুকুর পাড়। এখান থেকে আমি ওই পুজো মন্দিরের ওই দিকটা দিয়ে চলে যাব, তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা কীরকম ভিড় দেখো, মানে রাস্তা পুরো ব্লক হয়ে গেছে, এত চওড়া রাস্তা। আমি অনেক কষ্টে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত লোকজন। শয়ে শয়ে মাথা শুধু দেখতে পাবে বন্ধুরা। দেখো প্রকৃতির মাঝখানে, একদম গ্রামাঞ্চল একটি। ওই মেঠো পথ ধরে আমরা এগিয়ে চলেছি। ঠিক একটু দূরে গিয়েই মন্দিরটা, এবং দেখতেই পাচ্ছ সকলে মিলে শয়ে শয়ে মানুষ এগিয়ে যাচ্ছে মন্দিরের দিকে। আর এদিকে চারিদিকে মেলা বসেছে। এখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে আমরা পুজো মণ্ডপে উঠব। ওই যে সাদা মন্দির একটি হয়তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আসলে এখানে সব প্যান্ডেল হয়েছে তো তাই খুব একটা হয়তো দেখতে পাচ্ছ না, তবে আমি চেষ্টা করছি দেখানোর। কি ভিড় দেখো বন্ধুরা। আমি এখন পুজো দেওয়ার যে লাইনটি আছে সেই লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি ভেবেছিলাম যে তোমাদেরকে আগে আমি দেখাবো যে নতুন মন্দিরটি তৈরি হয়েছে। মানে এখানে 3টি মন্দির আছে। একটি সাদা মন্দির যেখানে দেবী বিগ্রহকে 12 মাস জলের মধ্যে নিমজ্জিত করে রাখা হয়, কিন্তু যেহেতু পুজোর লাইনে ভিড় দেখলাম তাই আমি আগে এই লাইনে লাগলাম যে না, আগে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে পুজোর লাইন, আর এখানে চারিদিকে মেলা বসেছে। পিছনের দিকে দেখতে পাচ্ছ এই যে লাইটিং করা হয়েছে, ওটা হচ্ছে আসলে নতুন মন্দির। আসলে এখানে 3টি মন্দির আছে যেরকম বললাম। 12 মাস যে প্রতিমাটি মানে বিগ্রহটি নিমজ্জিত করে রাখা হয়, ওটা বছরে মাত্র একদিনই, সেটা হচ্ছে 31শে বৈশাখ, ওটাকে জল থেকে তুলে এনে ওই সামনে একটি উত্থান মন্দির আছে, এই স্কুলটা থেকে ঠিক একটুখানি এগিয়ে গিয়েই ওই উত্থান মন্দিরে নিয়ে গিয়ে রাখা হয়, এবং ওখানেই দেবীকে পূজা অর্চনা করা হয় ওই দিনকার জন্য। তো চলো এগিয়ে চলো, তারপর দেখাচ্ছি। যেহেতু উত্থান মন্দিরে যাওয়ার এবং গ্রামের শুরু থেকেই মেলাটা শুরু হয়ে গিয়েছে এবং মেলাটা পেরিয়েই আমাকে মন্দিরে পৌঁছাতে হবে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মেলাটা। দেখো অনেক দোকান বসেছে, কোথাও বেলুন, কোথাও বাচ্চাদের খেলনা, কোথাও মহিলাদের চুড়ি এবং যাবতীয় আরও অনেক কিছু, তাই ভাবলাম একটু শেয়ার করি। এই যে এটাই হচ্ছে উত্থান মন্দির। দেবীকে বৈশাখী সংক্রান্তিতে মধ্যরাত্রে জল থেকে তুলে এনে এই মন্দিরে রাখা হয়, এবং এখানেই দেবী সারাদিন এবং সন্ধ্যাবেলা অধিষ্ঠান করেন, এবং সেদিন সারাদিনই এখানে ভক্ত সমাগম হয় এবং ভক্তরা এখানে এসে দেবীর দর্শন পান। আবার পরের দিনকে মধ্যরাত্রিতে দেবীকে নিয়ে গিয়ে আবার জলে নিমজ্জিত করে রাখা হয়। সলিলবাসিনী, এবং দেবীকে যেরকম আমি বললাম বছরের বেশ কয়েকটি দিন, যেরকম আষাঢ় মাসের নবমী তিথিতে এবং বিজয়া দশমীতে
পৌষ মাসের 15 তারিখে এবং মাকুর সপ্তমীতে জল থেকে তোলা হয়, কিন্তু সেটি যে নাট মন্দিরটি আছে আমি দেখাবো কিছুক্ষণ পরে। একটি সাদা মন্দির ওর সামনে একটি নাট মন্দির আছে, ওখানে তুলে রাখা হয়, কিন্তু সেই সময় সাধারণ মানুষের ওনাকে দর্শন পাওয়াটা নিষিদ্ধ, এরকম কথিত আছে যে এটি নাকি দেবী নিজেই উনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন। যাই হোক, কিন্তু বছরে 2টি বার ওনাকে আমরা ভক্তরা দেখতে পাই। একটি হচ্ছে ওনার মহাপূজার দিন, যেটি হচ্ছে বৈশাখ মাসে সংক্রান্তি, এবং এর একটি হচ্ছে 4ঠা জ্যৈষ্ঠ। তো আমি এই যে এখন পুজো দেওয়ার লাইনে আছি দাঁড়িয়ে, তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ভিড় এখানে। এখানে যা লাইন, আমি ওই জন্য এটা অনুমান করে বাড়ির থেকেই পুজোর ডালি এবং ধূপকাঠি যাবতীয় যা যা লাগে পুজোর জন্য আমি সব কিছুই নিয়ে এসেছিলাম নিজের সঙ্গে, কারণ দেখতেই পাচ্ছ অনেক ভিড়। এবং আমি যেহেতু একদিনে এসে একদিনেই আমাকে ফিরে যেতে হবে, যার কারণে আমি সব কিছুই নিয়ে এসেছি। যে দেখো কীরকম স্লথ গতিতে এগোচ্ছে লাইন, যেহেতু পুজো দিতে সবারই দেরি হয়। এই মাঝখানে তোমাদেরকে দেবীর কাহিনী একটুখানি বলে রাখি। দেবী যেহেতু পাতালবাসিনী, দেবী মহিরাবণের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন, এবং সেই সময় রাবণের আদেশে মহিরাবণ রাম এবং লক্ষ্মণকে হরণ করে নিয়ে গিয়ে পাতালে দেবীর কাছে বলি দেওয়ার জন্য যখন রেখেছিল, সেই সময়তে হনুমান এটি জানতে পেরে মহিরাবণকে বধ করে, এবং সেই সময় দেবী হনুমানকে আদেশ করেন যে ওনাকেও সঙ্গে করে নিয়ে যেতে এবং পৃথিবীর মধ্যস্থলে নিয়ে গিয়ে ওনাকে প্রতিষ্ঠা করতে। তো সেই সময় বজরংবলীজি একটি গুহা বা সুড়ঙ্গের পথে দেবীকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। এটি হচ্ছে পৃথিবীর মধ্যস্থল। এখানে একটি মন্দির আছে যেটি একটু উঁচু অন্য মন্দিরের থেকে বা অন্য বাড়িঘরের থেকে, ওটাকেই বলা হয় পৃথিবীর মধ্যস্থান। এবং এখানে রামচন্দ্রের আজ্ঞায় একটি বিচিত্র দেউল গড়ে তোলেন বিশ্বকর্মা ঠাকুর, যেখানে দেবীর প্রতীকী চিহ্ন রূপে উনি ওখানে পূজিতা হন। এবং বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে। এখানে আসলে যে ক্ষীরদিঘি, মানে যে পুকুরে দেবীকে নিমজ্জিত করে রাখা হয় তার আশেপাশেই, এবং এটি সেই নাট মন্দির যেটার কথা বলছিলাম, এখানেই যে যেরকম পারে সে সেরকম এখানেই পুজোটা দেয়। এবং তোমরা এখন যে ছবিটা দেখছো এখানে সেই পুজোটাই চলছে। এই যে এখানে দেখো পুজোর ডালা বিক্রি হচ্ছে, এখান থেকেই যারা পুজো দেবে, এই যে দেখো এখানে পুজো হয়েছে। তো যেটা বলছিলাম, এখানে যে পুজোর ডালা বিক্রি হচ্ছে এখান থেকেই ভক্তরা সবাই ডালা কিনে তারপরে দেবীকে পুজো দিচ্ছে। আমি যদিও বা পুজোটা উত্থান মন্দিরেই দিয়ে এসেছি, যেহেতু আমি আজকেই ফিরে যাব বলে, কারণ এখানে পুজো হতে দেরি হবে একটু। এই যে এটা লাল মন্দির একটি, এখানেই দেবীর আরেকটি প্রতিমা মানে বিগ্রহ পাওয়া গিয়েছিল ক্ষীরদিঘিকে। এই যে এটি হচ্ছে ক্ষীরদিঘি, এইটিকেই সংস্কার করতে গিয়ে আরেকটি প্রতিমা পাওয়া গিয়েছিল যেটাকে ওই নতুন মন্দিরে স্থাপনা করে রাখা হয়েছে। ওটি এখন 12 মাস পুজো হয়। এই যে সাদা রঙের মন্দিরটি দেখতে পাচ্ছ, এই মন্দিরটি হচ্ছে জলের মধ্যে যেখানে দেবীকে 12 মাস নিমজ্জিত করে রাখা হয়, এটি হচ্ছে সেই মন্দির। আবার পুজোর পরে দেবীকে উত্থান মন্দির থেকে নিয়ে এসে এই মন্দিরের ভেতরে রাখা হবে, এবং দেবী 12 মাসই এই মন্দিরের মধ্যেই থাকেন নিমজ্জিত হয়ে। এবং যেটি আমি বলেছিলাম, বছরের কয়েকটি দিন দেবীকে এই মন্দির থেকেই তুলে এনে পুজো করা হয়। আর এই যে এইখানেই সবাই স্নান করে পুণ্য অর্জন করছে। আর তোমাদেরকে যেটি বলছিলাম যে এখন দেবীর আরেকটি বিগ্রহ পাওয়া গিয়েছে পুকুরটি সংস্কার করার সময়, যেটি এখন 12 মাস পূজিত হয়, সেটি এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি যেহেতু মন্দিরের ভেতরে গিয়েছিলাম তাই এটি হচ্ছে সেইটার ফ্রন্ট ভিউ আর কি। তো এখানেও প্রচুর ভিড়, দেখো এটাও ওই পুকুরের পাশেই নির্মাণ করা হয়েছে, তাই তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি আরও তোমাদেরকে।
এই যে সামনে চলে এসেছি একদম মাতৃপ্রতিমার মন্দিরের ভিতরে প্রবেশ করে। তো এটি সেই বিগ্রহটি যেটিকে এখন ক্ষীরগ্রামবাসী 12 মাস দর্শন করতে পারে এবং অন্যান্যরাও যারা দূর দূরান্ত থেকে আসেন এই প্রতিমাটিকেই দর্শন করতে পারেন। এই যে ফিরে এসেছি উত্থান মন্দিরের সামনে। এখানে দেখো এই বাচ্চাগুলি ড্রাম জল ওই পুকুরটা থেকে নিয়ে আসছে দেবীর অভিষেকের জন্য। এই যে দেখতেই পাচ্ছ এই জলেতেই দেবীর অভিষেক হচ্ছে। এখন সবারই পুজো দেওয়া হয়ে গিয়েছে, তাই এখন দেবীর অভিষেক চলছে। আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি আদি মন্দিরে। তো দেখো আদি মন্দিরের ভেতরের গম্বুজটা এত সুন্দর কারুকার্য, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে দেখো এটা হচ্ছে মায়ের খাট। এই যে সামনে যেখানে মালা দিয়ে সাজানো হয়েছে ওটার ভেতরই হচ্ছে সেই সুড়ঙ্গ পথটা যেটাতে করে হনুমানজি নিয়ে এসেছিলেন দেবীকে এখানে। কিন্তু এখানে এতটাই ভিড় যে আমি আর ভেতরে ঢুকতে পারিনি। যে এটা হচ্ছে আদি মন্দিরের নাট মন্দির। এখানে সব ভক্তগণরা বসে প্রসাদ গ্রহণ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গাটা খুব অপরূপ সুন্দর এবং মনোরম। এই যে সামনেটা কি সুন্দর সাজিয়েছে। তাহলে এখন বাড়ি ফেরার পালা। এই মেলার মধ্যে দিয়েই দেখতে দেখতে যাচ্ছি আর কি, এবং ভালোও লাগছে বেশ। যাই হোক, এখন যেহেতু সারাদিন উপোস করেছিলাম, এখন একটু কিছু খেয়ে আমি বাড়ি ফিরবো। তাও ভাবলাম যে যেহেতু মেলাটা অনেকটা বড়, একটু দেখাই আর কি। এবং মেলাটা ঘুরতে ঘুরতেই আবার সেই ক্ষীরদিঘির সামনে চলে এসেছি। এটা ক্ষীরদিঘির পিছন দিকটা, এখানেও পুজো হয়েছিল। এই যে এই স্ল্যাবগুলো দেখছো এর মধ্যেই হয়তো ঘট প্রতিষ্ঠা করে পুজো হয়েছে। এখানেও পুণ্যার্থীরা স্নান করে পুণ্য অর্জন করছে। এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তগণের সমাগম হয়েছে এবং এই পুকুরটা অনেকটাই বড়। এই গাছের ফাঁক থেকে একটুখানি সাদা মন্দিরের চূড়াটাও দেখতে পাবে। তাহলে এখন বাড়ি ফেরার পালা। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে পরে আমাদের এই ব্লগটিতে কমেন্ট করো, আমরা কমেন্টের মাধ্যমে কিভাবে যেতে হয় তোমাদেরকে জানিয়ে দেবো। চলো তাহলে এখন আমার বাড়ি ফেরার পালা, কারণ আমার এখন ট্রেনের টাইম হয়ে গিয়েছে। তাহলে তোমরা সকলেই ভালো থেকো, এখন আমি আসি।